দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা এরই মধ্যে জেনেছেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন ২৯শে সেপ্টেম্বর সকালে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় এবং তার মৃত্যু ঘিরে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া সহ বেশ কিছু জায়গায়। মৃত্যুকালে হাতকড়া পরানো অবস্থায় তাকে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে অনেকগুলো গণমাধ্যমে। এই সমস্ত প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব। এরই সঙ্গে আপনারা জানেন সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাস ঘিরেও পাল্টাপাল্টি স্ট্যাটাস এবং সে তার নাম উল্লেখ না করে যা লিখেছেন সেটি নিয়ে আসলে কেন এই কথাগুলো উঠছে সেই বিষয়েও আমরা কথা বলবো। এরকম রাজনৈতিক আরো বিষয় নিয়ে কথা বলবো আজকে বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুলের সঙ্গে। এসব নিয়ে প্রথম আলোর আমাদের আজকের বার্তা কক্ষে আপনাদের সবাইকে স্বাগত। বার্তাকক্ষের আজকের আলোচনার বিষয় ডান্ডাবেড়ির রাজনীতি, আর আলোচক হিসেবে আমাদের সঙ্গে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আপনাকে প্রথমে যে কথাটি বলছিলাম আমি, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী এবং কয়েকবারের এমপি। তার মৃত্যুর পরে একটি বিষয় এসেছে, সেটি হচ্ছে চিকিৎসারত অবস্থায় এইরকম ৭৮ বছর বা ৮০ বছরের কাছাকাছি বয়সের কাউকে এমনকি আইসিইউতে নেওয়া হয়েছিল তাকে। সেই রকম অবস্থায় আসলে হাত করাটা খুব প্রয়োজন কিনা, নাকি এর মধ্যে আসলে রাজনৈতিক প্রতিহিংসা খুঁজে পাওয়া যায়? আসলে দীর্ঘদিনের একটি কালচার যেটাকে ইনজেক্ট করা হয়েছে রাজনৈতিকভাবে। একজন মানুষকে আমরা যখন দেখি, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে, একটি রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকে, নীতি থাকে, তো আমরা যে কালচারটা ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে দীর্ঘ ১৫-১৭ বছর ধরে, যে নিজের মতের সাথে এবং নিজের নীতির সাথে যদি না মেলে তাহলে সেটা কোনোভাবে ডিল করতে হবে, ট্রিট করতে হবে। তো এই কালচারটাকে ইনজেকশনটা বহু বছর ধরে হয়েছে। তো এটা যে ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে না সেটাই স্বাভাবিক। তবে এটা দেখে আমার নিজের প্রচণ্ড খারাপ লেগেছে জিনিসটা। কারণ অ্যাজ এ হিউম্যান বিং উনি অসুস্থ, আইসিইউতে ছিলেন, উনি হি ওয়াজ জাস্ট বেড রিডেন। এই অবস্থাতে একজন মানুষ পালিয়ে যাওয়ার কথা না। হাত করাটা কেন পড়ানো হয়? আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বহু সোচ্চার ছিলাম। আমাদের অসংখ্য নেতাকর্মীকে বিএনপির গত ১৫ বছর এভাবে মার জানাজে পড়তে গেছে, সন্তানের জানাজে পড়তে গেছে ডান্ডাবেড়ি অবস্থায়। তো এই ডান্ডাবেড়ি পড়ানোর এই কালচারটা, এটা কিন্তু আইনেও এরকম করে নেই। যারা কন্ডেম সেলে থাকে, যারা এমন হয় যে দুর্ধর্ষ পালিয়ে যেতে পারে, তাদেরকে হয়তো এই ধরনের কিছু প্রোটেকশন দেওয়ার জন্য আইনে কিছু নীতি থাকতে পারে। তো আসলে এটা দুঃখজনক, নিন্দনীয়, এবং এটা হওয়াটা এই সময় আমরা আসলে আশা করিনি কেউই। আপনি আইনের মানুষ, যে কারণে নারী, শিশু, বৃদ্ধ তাদের ক্ষেত্রে আসলে আইনের কোনো জায়গায় নিশ্চয়ই কিভাবে এগুলোকে ব্যবহার করতে হবে আইন প্রয়োগের ক্ষেত্রে নিশ্চয়ই আলাদা বিষয় আছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা দেখলাম মৃত্যুর সময়ে হাসপাতালে নেওয়া চিকিৎসা, এর বাইরেও যখন আদালতে তোলা হয় তখন হাতকড়া পরানোর ক্ষেত্রেও এক ধরনের প্রবণতা আছে। এখানে আসলে এমনকি হেনস্থা করা হয়, ডিম ছুঁড়ে মারা বা পাথর ছুঁড়ে মারা বা কাউকে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার করা, এটা আমরা দেখেছি। এমনকি দীপু মনির ক্ষেত্রেও ঘটেছে, তিনি নারী হিসেবে তাকে ছাড় দেওয়া হয়নি। এরকম বিষয়গুলো নিয়ে যদি একটু মন্তব্য করেন। এটা আসলে মন্তব্য করার জায়গাটা আসলে এটা রুচির ব্যাপার। হয় কি যে আমরা যেটা আমি বললাম যে কালচারটা ডেভেলপ করা হয়েছে। আমার একজন মানুষ অপরাধী হতেই পারে, কিন্তু অপরাধীকে আমি ডিম ছুঁড়ে মারবো, এটা তো যে মারছে তার রুচির উপর ডিপেন্ড করবে। আমার ক্ষোভ থাকতেই পারে না। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যিনি মারছেন তিনি হয়তো তার রুচিটাই সেরকম, সেখান থেকে মারছেন। কিন্তু যখন আদালতের চত্বরে, হাসপাতালে, এইরকম জায়গাগুলো সেন্সিটিভ, যে এই জায়গাগুলো তো তাদেরকে রক্ষা করা তো আসলে রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে কিনা, এবং সেখানে তারা কি স্টেপস নিতে পারে? না, অবভিয়াসলি রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে, এবং আমাদের যারা আসামি থাকে, আসামিদেরও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে প্রতিটা আসামির। সো ন্যায় বিচারের জায়গা থেকে ন্যায় বিচার বলতে যা বোঝায়, প্রতিটা জায়গায় কিন্তু প্রোটেকশন পাওয়ার অধিকার তার আছে, এবং সেটা যদি রাষ্ট্র দিতে বাধ্য নাই এটা বলতে পারবে না, রাষ্ট্র এটা দিতে বাধ্য। কিন্তু দেখা গেছে যে এই কালচারটা ডেভেলপ করে এমন করে নিয়ে আসা হয়েছে যে আমি একজনকে আসামি বানিয়ে দিয়েছি, এটা প্রমাণ হওয়ার আগেই সে আসামি, যেহেতু বলে দিয়েছি। সো আজকে যে ভদ্রলোক মারা গেছেন, উনি কোন মামলায় আসলে জেলে ছিলেন আমার ঠিক নলেজে নেই, আমার এটা জানা নেই। যেটাই হোক না কেন,
এত এটি হত্যা মামলা একজন যেখানে শেখ হাসিনা থেকে শুরু করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাইট থেকে শুরু করে রাইট প্রায় শতাধিক মানুষ এখানে হত্যার অভিযোগ আহ, হয়তো তার বিরুদ্ধে ছিল তার এটা। বিরুদ্ধে ছিল। এখন সেটা সেই ক্ষেত্রে যেটাই হোক না কেন, উনি একজন অসুস্থ ব্যক্তি ছিলেন। আমি মনে করি না যে ওই অবস্থায় এই হাতকড়া পরিয়ে তাকে এরকম ট্রিটমেন্ট দেওয়াটার কোনো যৌক্তিকতা ছিল বলে আমি মনে করি না। এবারে আসি, তার মৃত্যুর বাট পরেও প্রশ্ন উঠেছে যে পুলিশ তার জানাজা যখন পড়ানো হবে সেটার ক্ষেত্রেও মানে তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়নি এবং তারা এক ধরনের বাধা দিয়েছে, কোনো কোনো জায়গায় এই ধরনের অভিযোগ উঠেছে। এই বিষয়গুলো আমরা তো কিছুদিন আগে মানে কবর যখন হয়ে গেছে সেই ব্যাপারে তো আমাদের সমাজের মধ্যে এক ধরনের সহনশীলতা রয়েছে। কেউ যখন মারা যায় কবরের আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এবারে দেখলাম আমরা যে কবর থেকে লাশ উঠিয়ে হ্যাঁ, আগুন আগুন দেওয়ার দেওয়ার ঘটনা ঘটনা ঘটেছে। ঘটেছে। এইরকম জায়গায় যখন পুলিশ সহযোগিতা না করে তখন এটা তো আসলে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যদিও এখানে অনেক মানুষ এসেছিলেন যে কারণে হয়নি। আ সেইটা আসলে একটা ধারাবাহিকতা হয়ে যাচ্ছে কিনা? ধারাবাহিকতা ওইটা তো আমি আপনাকে বলেছি। যেমন আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল হুম। দেই। এই যে ২৮শে অক্টোবর আমাদের যে ইভেন আরেকটা জিনিস আমি উল্লেখ করি, এটা সহ যদি জবাব দেন, সেটি হচ্ছে তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমি উল্লেখ করেছি। আ যে রেওয়াজটা আছে বা আইনগত ব্যাপার আছে যে গার্ড অফ অনার, এটা একটা সম্মান জানানো, সেটিও দেয়া হয়নি। আমরা এই সরকার আসার পরে আমি দেখলাম কোন মুক্তিযোদ্ধাকে দেয়া হলেও অনেককেই দেয়া হয়নি গার্ড অফ অনার। আচ্ছা, ফার্স্ট অফ অল গার্ড অফ অনার দেওয়া হয়নি এটা গভর্নমেন্ট বলতে পারবে সে কোন স্ট্র্যাটেজি মেইনটেইন করতে গিয়ে দেয়নি, অথবা কোন সাইকোলজি তাদের এখানে কাজ জি। করেছে আমি এটা ঠিক বলতে পারবো না। তবে যেটা বলছিলাম যে আইনগত আমাদের কি কোনো জায়গা আমাদের আছে যে গার্ড অফ অনার দেয়ার কথা থাকলেও এই জায়গা দেয়া যায় না, না না, কোথাও? এটা আইনের বিষয়, এটা সাধারণত না। ইটস আ ম্যাটার অফ পলিসি। হুম, হ্যাঁ? যে দিতে আইনটা তো কি দিতে বাধ্য বা বাধ্য না। লিগ্যালিটি ইললিগ্যালিটি হুম। ইস্যুটা আসে। সেরকম কোনো কিছু না। ইটস পলিসি বিষয়। সেক্ষেত্রে এখন কোন পলিসির জন্য তারা দেননি এটা আমি ঠিক বলতে পারব না। যে বিষয়টা আমি আসতে চাচ্ছিলাম জি, যে ২৮শে অক্টোবরে একেবারে স্পেসিফিক্যালি আমার এলাকার আমার একটা ইউনিয়নের আদাবর, সে আমার বাড়ি আমার ইউনিয়নে, কিন্তু আদাবরে তাকে ছাদ থেকে দুবার ফেলে মেরে ফেলা হলো। আচ্ছা। একদম মেরে ফেলা হলো। কিন্তু হাসপাতালে আমরা তো ২৮শে অক্টোবরের পরে একটা ভীষণ বাজে সিচুয়েশন সৃষ্টি হয়ে গেল। সবাইকে অ্যারেস্ট করল। হুম, যে যার মতো পালিয়ে গেল। তখন যেটা হলো, এই ছেলের বাবা আ সন্তান আমাকে কল করেছে বারবার করে যে আমি, রশিদ উনার নাম, আদাবরে উনি আমাদের একজন সদস্য ছিলেন যুবদলের। যে আমার বাবাকে হাসপাতাল থেকে ছাড়ছে না। কি আচ্ছা, কারণে ছাড়ছে না? যে বলেছে যে সই করে দিতে হবে যে সে যে মারা গেছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এটা সই না করা পর্যন্ত লাশ দিচ্ছে না, এবং সে কিন্তু এত বড় নেতা ছিল না। তাকে সেটা সাইন করার পরে তাকে লাশ ছেড়েছে, এবং তার লাশ পুলিশের প্রহরায় নিয়ে গিয়ে আমার এলাকাতে দাফন করতে হয়েছে। যে কিন্তু এত বড় কোনো নেতা ছিল না যার জন্য কোনো মব হয়ে যাবে বা কোনো ধরনের ক্রাইসিস গভর্নমেন্টকে তৈরি হবে। ফেস করতে হ্যাঁ। হবে, কোনো কিছু না। সে সময় কিন্তু এই কাহিনী ঘটেছে। এই যে আমি বললাম যে ট্রেন্ড যেটা তৈরি হয়েছে, এই ট্রেন্ড তো আপনি পুলিশ সদস্য তো সেই পুলিশ সদস্যই আছে। হুম। আপনার প্রিন্সিপাল যেগুলো মেইনটেইন করছে, আমরা কি খুব বেশি চেঞ্জ নিয়ে আসতে পেরেছি? গত ১ বছরে যে আমরা অনেক রিফর্ম এর অনেক কিছু শুনেছি আরকি। সো হুম। এনিথিং is there anything which is visible in front of the people right now? মানে মানুষের সামনে দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে এমন কোন রিফর্ম কি এসেছে কিনা? সো পুলিশের এই আচরণে আমি তো মনে করি যে এটা ওটারই একটা হচ্ছে কন্টিনিউয়েশন হয়ে গেছে। এটাতে খুব বেশি অবাক হওয়ার কিছু আছে বলে আমি মনে দেখুন, করছি পুলিশ না। তো কারণ আসলে পুলিশ নিজে কাজ করে কতটা, নাকি পুলিশ আসলে অর্ডার ক্যারি করেন অর্ডার ক্যারি করে রাষ্ট্রের? নিশ্চয়ই, তাই না? তাহলে এই অর্ডারটা কে দিচ্ছেন, বা এটা আসলে অর্ডারে তারা করছেন, নাকি এটা স্বাভাবিকভাবেই একটা গভর্নমেন্ট চেঞ্জ হলে আ মানে দৈবাৎক্রমে এরকম ঘটনা আমার ঘটতে মনে থাকে? হয় না যে এটা তারা কোনো ইনস্ট্রাকশন ছাড়া অথবা আদিষ্ট না হয়ে করছেন এটা বলে করেন। এটা আমি আমার মনে প্রশ্ন করি না। হচ্ছে আদালতে তোলার সময় হাতকড়া পরানোর ক্ষেত্রে কোন আসামিকে পরানো হবে, হবে না? এবং আরেকটি প্রশ্ন এবারে আমার কাছে মনে হচ্ছে যে এইবারে এখন আমরা দেখছি যে কিভাবে পরানো হবে। আ কারণ সামনে এক হাতে পরানো, ২ হাত পেছনে নিয়ে পরানো, তারপরে সিঁড়িতে ওঠানোর সময় খুলে দেয়া, মানে আবার কখনো তখনও পরিয়ে রাখা। এটা এই মুহূর্তে তারা মন মর্জি মতো করছে। কোনো সময় হয় যে হেলমেটও পরানো হচ্ছে। হুম, এই যে হয়তো ডিম-টিম থেকে হুম, বাঁচানোর জন্য। কিন্তু বলেছি তো যে সকল দুর্ধর্ষ আসামি থাকে হুম, বা যারা কনটেম্পট সেলে থাকে, ফাঁসির আসামি থাকে, সেই পর্যায়ে চলে যায়। এখন যে মামলাগুলো হয়েছে ম্যাক্সিমাম মামলা ইজ আন্ডার ইনভেস্টিগেশন। হুম, এটা কিন্তু এখন পর্যন্ত মামলা থাকবে কি থাকবে না সেই পর্যায়ে হয়তো অনেক মামলাগুলো যায় নাই। যায়নি। কিছু মামলা আপনার চার্জশিট হয়তো হয়েছে বিচারাধীন। কিন্তু হুম, বিষয়টা যেটা হচ্ছে যে, যেই ঘটনাকে কেন্দ্র করে এই মামলাগুলো করা হয়েছে, এই ঘটনাটাকে কিন্তু আমরা ওভারলুক করতে পারি না। আমরা যদি ১ বছর আগেকার জুলাই অভ্যুত্থানকে ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক কিছুই ভুলে যেতে হবে। সো বিষয়টা যেটা হচ্ছে যে, মানুষের একটা রিপারকেশন তো থাকবে। ঘটনার একটা কিন্তু
প্রতিক্রিয়া থাকবে। সে প্রতিক্রিয়ার প্রেক্ষিতে হয়তো অনেক কিছু এটা ঘটছে। আমরা অনেকে বলছে যে ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে ডিম ছোড়া হচ্ছে, ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে এটা করছে, বাট এটা জাস্টিস হতে পারে না আমার মতে। আমার কথা হচ্ছে তারা যদি অন্যায় করে থাকে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আইনের মাধ্যমে তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি ডিম ছুঁড়ে কতটুকু কি করতে এই পারবো? ইস্যুটাতে নিয়ে আমার মানে এই প্রশ্নটা আপনার কাছে রাজনীতিবিদ হিসেবে চাই যে একটা দল যখন প্রায় নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ এরকম অবস্থায় আছে, তখন তাদের কর্মীদের ক্ষেত্রে যেভাবে আইন ব্যবহার হচ্ছে, যারা এরাই যখন আবার ক্ষমতায় থাকে অথবা কাছাকাছি থাকে, তখন আচরণ বদলে যায়। এটা কেন? এবং এটা আসলে এটা থ্রেটপূর্ণ কিনা, রাজনীতিবিদদের জন্যই থ্রেট কিনা আপনার মনে হয়? এটা তো দুটো সেক্টর। একটা হচ্ছে যদি কোনো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, সেটা একটা পার্সপেক্টিভ। আর ক্ষমতার কাছাকাছি থাকা, সেটা নিষিদ্ধ সংগঠন ক্ষমতার কাছাকাছি থাকলেও তো সেটা অন্য ধরনের সিনারিও হবে। আর যে কোনো রাজনৈতিক দল ক্ষমতার কাছাকাছি থাকলে তারা ক্ষমতায় থাকলে তারা ক্ষমতাকে ইউজের থেকে অ্যাবিউজটা বেশি করেছে। এটাই আমরা দেখে এসেছি বিগত সময়গুলোতে। তো এটা হয়েছে কি, আমি যেটা মনে করি যে আমরা জুলাই অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত প্রায় ১ বছর পার হয়ে গেছে। এই সময়টাতে আমরা দেখেছি যে বিশাল যজ্ঞ রিফর্ম নিয়ে কত মতৈক্য, কত মতানৈক্য, কত দলের সাথে বসা, কথা বলা, কিন্তু একটা জায়গায় আমরা কেউ টাচ করিনি যে যেই কালচারটা ইনজেক্ট করা হয়েছে মানুষের মস্তিষ্কে, মনোজগতে, যে চিন্তা ভাবনাগুলো যে আমি তো, আমার যদি পাওয়ার থাকে আমি তো অনেক কিছুই করতে পারি। এই যে পাওয়ারের কাছাকাছি থাকার বিষয়টা, পাওয়ারটা যে মানুষ থাকে কাজ করার জন্য, ইটস এ রেসপন্সিবিলিটি। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় নেই। এই জিনিসটা গত ১৫-১৭ বছরে আমাদের মাথায় দেওয়া হয়নি। শুধু ১৫-১৭ বছর বললে ভুল হবে। সামগ্রিকভাবে খুব কম সময় জিনিসগুলো আমাদের মাথায় হতে ছিল যে যখন একটি দল ক্ষমতায় থাকে, এটা হচ্ছে ক্ষমতাটাকে দায়িত্ব হিসেবে তাকে দেয়া হয় যে সে প্রত্যেকে যে যার জায়গা থেকে কাজটা করবে। কিন্তু গত ১৫ বছরে আমরা কি শিখেছি? আমার কাছে ক্ষমতা আছে মানে আমি কোনো পদযাত্রাও করতে দেব না। আমার কাছে ক্ষমতা আছে মানে আমি মাথায় গুলি করে যেকোনো সময় ক্রস ফায়ার করে ফেলতে পারি জিয়া হাসানদের মতো করে, এবং বলতে পারি রাজসাক্ষীতে এসে যে আমার যখন এই গুলিটা করেছি, যখন ঘিলুটা এসে আমার হাতে লেগেছে, আমার হাতের গরম লাগাটা আমার কাছে একটা ভালো লাগা সৃষ্টি করেছে। এই ধরনের কিন্তু আমরা পিশাচকে জন্ম দিয়েছি শুধুমাত্র ক্ষমতাটাকে অ্যাবিউজ করেছি বলে। তো ওই কালচারটা কিন্তু ওখান থেকে যদি সরে আসার মানসিকতা আমরা তৈরি করতে না পারি, আপনি রিফর্ম করে কি করবেন? সুন্দর কথা, এটা শুনতে খুব সুন্দর শোনাচ্ছে, কিন্তু প্রশ্নটা এরকম যে যার এই কালচার যখন তৈরি হয়, তখন যিনি ক্ষমতায় যান, সাধারণ মানুষের মধ্যে এই পারসেপশন আছে, আপনি নিশ্চয়ই সাধারণ মানুষের সাথে কথা বলেন, যে যিনি ক্ষমতায় যান তিনি পুলিশকে ব্যবহার করেন, যিনি ক্ষমতায় যান তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে সাথে পুরো আইনি ব্যবস্থাটাই তাদের করায়ত্ত হয়ে যায়, থানা থেকে ছাড়ানোর জন্য ফোন করলে হয়ে যায়। এই যে প্রবণতাগুলো, এটা আসলে মানে আমার এই যে এই প্রবণতা শব্দটা যেটা আপনি বলছেন, আমি ট্রিগার করছি এই শব্দটাতেই, যে প্রবণতা বা আমাদের যে মনস্তাত্ত্বিক মনোজগতের যেই থিঙ্কিং প্যাটার্ন হয়ে গেছে, এই প্যাটার্ন থেকে বের হয়ে আসাটা খুব জরুরি। রাজনীতিবিদরা সব সেক্টরে, আমরা তো শুধু রাজনীতিবিদদেরকে গালিগালাজ করি, আমাদের সব সেক্টরে আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে, আপনি সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলেন, যতগুলো ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ইনস্টিটিউশন বাংলাদেশে আছে, রাষ্ট্রে যেগুলো আছে, প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখেন যে যিনি টপে বসে আছেন তিনি বাকিগুলোকে মনে করছেন আমার চাকর বাকর, এবং আমি যে অর্ডারটা দেব সেটা এক্সিকিউট করতে তারা বাধ্য। এখন কিন্তু আমি যে ওখানে বসেছি রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে, এটা আমরা কয়জন মনে করছি? তো আপনি এখন বলতে পারেন যে ঠিক আছে আপা, তাহলে যে এইগুলো চলে আসছে তাহলে আপনারা কি করবেন? আপনারা তো রাজনীতিবিদ। আমাদের কথা হচ্ছে যে এই পরিবর্তনটার জন্যই কিন্তু ৫ই আগস্ট ঘটেছে। এই পরিবর্তনটা হবে কি এই ৫ আগস্টের পরে? তো ১ বছরের বেশি সময় পার হয়েছে, প্রায় ১৩-১৪ মাস। এইটা যথেষ্ট সময় ছিল নাকি মনে করেন যে পরের গভর্নমেন্ট আসবে তারা আসলে এই পরিবর্তনটা আনবে? না, এটা যথেষ্ট সময় ছিল না। আপনি যখন একটি কালচার তৈরি করেছেন দীর্ঘ ২০ বছর ধরে, আপনি কি করে মনে করছেন যে সেই মানুষগুলো ২০ বছর ধরে যারা মাথার মধ্যে মনের মধ্যে এগুলো নিয়ে বসে আছে তারা ওভারনাইট এগুলো চেঞ্জ করে ফেলতে পারবে? আবারও সে একই কথা, সেটা একটা জবাব হতে পারে। না, সেটা জবাব না। এটা হচ্ছে যে আপনাকে এটা চেঞ্জ করতে হবে ডে টু ডে বেসিসে, একেবারে পারসন টু পারসন, সেক্টর টু সেক্টর ধরে আপনাকে চেঞ্জ করতে হবে। বন্ধ করার জন্য কিংবা কাউকে ব্যক্তিগত পর্যায়ে অনেক মানুষ মিলে হেনস্থা, যেটাকে মব ভায়োলেন্স বলছি, সেটা আসলে অনেক দিন লাগবে কিনা বন্ধ?
না, এটার জন্য আপনার শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদিচ্ছাটাই যথেষ্ট। এখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সদিচ্ছা নেই, অভাব আছে। কারণ আমরা নিজেরাই তো বিভিন্ন সময় যখন ইনসিডেন্ট ঘটছে আমরা কিন্তু পুলিশের কাছ থেকে যে সহযোগিতা ইনস্ট্যান্ট পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আপনারা নিজেরা এটা জানেন যে তারা অনেকটাই কিন্তু একেবারে চুপচাপ হয়ে বসে থাকে। অনেক সময় থেকে সেনাবাহিনীকে ইনফর্ম করতে হয়। তো এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এখন যে তৎপরতা থাকা উচিত ছিল তারা কিন্তু সেটাতে নেই। তো এই গভর্নমেন্টের কি উচিত ছিল? সবার আগে এসে তো এই কাজটা ঠিক করা উচিত ছিল। যারা ক্ষমতায় থাকেন এ বর্তমান যে সরকার তারা রাজনৈতিক সরকার না। তারপরে আসিফ মাহমুদের কথা বলছি, তিনি গত পরশুদিন থেকে বেশ কিছু পোস্ট করেছেন ফেসবুকে, যে পোস্টগুলোকে আপনি জানেন যে সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে বলে মেইন স্ট্রিম মিডিয়াতে বলা হচ্ছে, সবাই বুঝছেন কিন্তু তারা নাম উল্লেখ করেনি। সাকিব আল হাসানও পাল্টা জবাব দিয়েছেন, মানে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেয়া, আমি মনে হচ্ছে কথাটা এরকম। তার মধ্যে সবশেষটি পড়ে শোনাচ্ছি, সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এটি লিখেছেন। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি মনে করেন কিনা যে ক্রীড়া উপদেষ্টা হিসেবে এই সিদ্ধান্ত নিতে পারেন? প্রথম কথা হচ্ছে, সাকিব ওনারা দেশের এক একজন অ্যাসেট ছিলেন একটা সময়। হ্যাঁ, তো আমরা যখন নষ্ট করেছি, সবই তো নষ্ট করেছি। তো ওনাদেরকে নিয়ে এসে টান দিয়ে রাজনীতিবিদ বানানোর তো আমাদের কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশে যদি স্পোর্টস সেক্টরটাকে আমরা ভালো মতো দাঁড় করাতে পারতাম, স্পোর্টস সেক্টরটাকে স্পোর্টসের মতো চলতে দিতে পারতাম, তাহলে কিন্তু সেটাও একটা বাংলাদেশের জন্য বিগ ইনস্টিটিউশন হতে পারতো। যাই হোক, আমরা সেটা করেছি। এখন সাকিবদের একটা ইমপ্রেশন কিন্তু জনগণের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তাদের যে নিয়ে এসে আওয়ামী লীগে জয়েন করে এমপি বানানো, সেটা উল্লেখ করছেন। কিন্তু আমি এখন বলছি যে পুনর্বাসনের যে প্রক্রিয়ার কথা, সেটাই প্রথমে স্ট্যাটাস দিয়েছিলেন। আমি বলছি যে সাকিব তো সেটার কন্টিনিউশন রেখেছে। কারণ আমি দেখলাম যে উনি নাকি সম্ভবত এটা শুভ জন্মদিন লিখে সম্ভবত প্রধানমন্ত্রীর কোন একটা জন্মদিনে তিনি উইশ করেছেন। সেটা নিয়ে হয়তো বিষয়গুলোর কথোপকথন এসেছে। এখন সাকিব আল হাসানরা যখন তারা একটি দেশকে প্রতিনিধিত্ব করেন যে কোনো সেক্টর থেকে, তাদের নিউট্রাল থাকাটা কিন্তু একেবারে খুব জরুরি একটা বিষয় হয়ে যায়। তো ওনারা যখন একটি স্বৈরাচার, যারা ৩৬ দিনে ১,৫০০-এর উপরে তাজা প্রাণ গুলি করে শেষ করে দিয়েছে, বাকিগুলো তো পরের কথা বললাম, ১৭ বছর তো আছে, হিসেব নিকেশ আছে, তাদেরকে প্যাসিভলি বা অ্যাক্টিভলি, ইদার ওয়ে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো ধরনের সহানুভূতি তাদের প্রতি থাকে। সবার কথা বলছি না আমি, হ্যাঁ, যারা একেবারে ফোরফ্রন্টে থেকে কাজগুলো করেছে তাদের প্রতি সহানুভূতিশীল থাকে। যে একজন মহিলার কারণে বাংলাদেশটা ধসে গেল, যাকে পালাতে হলো, তার প্রতি যখন সহানুভূতি থাকে, তখন একজন ব্যক্তি হিসেবে তাকে কিভাবে জাজ করবো আমি জানি না, বাট যদি সে এরকম কোনো একটা জায়গায় থাকে যে আমার দেশকে সে একটা সময় প্রতিনিধিত্ব করতো, এই জায়গা থেকে কিন্তু তাকে আর সম্মানের চোখে দেখার কোনো স্কোপ নেই। সাইমালটেনিয়াসলি সে খেলবে কি খেলবে না, এটা এখন উনি সিদ্ধান্ত কি করে নেবেন আমি জানি না। এটা ফুটবল ফেডারেশন, ক্রিকেট ফেডারেশন যারা আছে, তাদের বেশ কিছু সংগঠন আছে, তারা এগুলো পলিসি মানে কেমন হওয়া উচিত পারে অ্যাকচুয়ালি, মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কোনটা হওয়া উচিত? স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, সেটা আমি বললাম যে ইন্ডাস্ট্রি তো অনেকগুলো আছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এটা একটা সেক্টর, আমাদের স্পোর্টস এটা একটা সেক্টর। এগুলো কিন্তু এক একটা রাষ্ট্রের জন্য কিন্তু অ্যাসেট। অবশ্যই এই অ্যাসেট গুলোকে আমি পলিটিসাইজ করেছি কি কারণে? শুধুমাত্র ফাত্রামি করে আমি দেখাবো যে আমি একটা পার্টিসিপেটরি নির্বাচন চাই। প্রত্যেকটা সেক্টর থেকে আমি পিক অ্যান্ড চুজ করেছি এমন কিছু ফেসকে, যারা আমার দেশকে রিপ্রেজেন্ট করছে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, তাদেরকে নিয়ে ম্যানিপুলেশনের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবং আমরা স্টুপিডের মতো যারা ছিলাম, আমরা মনে করতাম যে আমরা এখানে থাকলে ভালো করতে পারতাম। তা না করে আমরা কি করেছি, আমরা পা চাটতে গিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করেছি। সো আমাদেরকে তো জিনিসগুলো ভুগতে হবে তো ভবিষ্যতের জন্য। আমি কখনোই মনে করি না যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে এসে রাজনীতির মধ্যে ঢোকানো উচিত, স্পোর্টস ইন্ডাস্ট্রিকে নিয়ে এসে রাজনীতির মধ্যে ঢোকানো উচিত, কখনোই আমি মনে করি না। ওদেরকে ওদের মতো করে বাড়তে দেওয়া উচিত। আমরা একটা ছেলে ভালো খেলছে, আমি তাকে নিয়ে গিয়ে একের পর এক দেখা যায় কি করি, একটা অ্যাড করতে লাগিয়ে দিয়েছি, ফিল্ম করতে লাগিয়ে দিয়েছি, খ্যাতিটাকে মাথায় চড়িয়ে দিই আমরা। এই খ্যাতি যখন মাথায় চড়ে যায় তখন কিন্তু আসলে কোনো কিছু আর থাকে না, নিজের জন্য থাকে না, দেশের জন্য তাদের থাকে না। মানে পাল্টাপাল্টি স্ট্যাটাসের একটা অংশ পড়ে শুনে, যেটি হচ্ছে আসিফ মাহমুদ লিখেছেন, একজনকে পুনর্বাসন না করার সহস্র গালি দিয়েছিলেন আপনারা আমাকে, এটি উনি বলেছেন। আর এর জবাবে সাকিব আল হাসান বলেছেন যে শেষমেশ কেউ একজন স্বীকার করলেন যে তার জন্য আমার বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, আমি বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না। মানে এটাকে আপনার মনে হয় যে আসলে না, বাংলাদেশের কোনো মন্ত্রী বা উপদেষ্টা এর সে যদি না চায় এদেশে আসলে সেই রকম ভাবে কাজ করা সম্ভব কিনা? আচ্ছা, প্রথম হচ্ছে তাদের এই যে এই স্ট্যাটাস বা পাল্টা স্ট্যাটাস, এটা মানে টোটালি ইম্যাচুরিটি আমি বলবো এটা।
উপদেষ্টার জায়গা থেকে আমরা যে চেয়ারে বসি আমাদের সেই চেয়ারের ভারটা একটু ফিল করা উচিত বলে আমি মনে করি, যে আমি কি কথা বলবো কি কথা বলবো না, কতটুকু বলা উচিত, কতটুকু বলা থেকে বিরত থাকা উচিত। আমি যদি কোনো কিছু চাই আমি পলিসি দিয়ে করবো, আমি এটা বলে বলে তো করবো না। ইটস নট লাইক যে আমি খেলার মাঠে ঝগড়া করছি দুজন বন্ধু দাঁড়িয়ে। হ্যাঁ, তো আমি মনে করি যে পলিসি মেকিং এর জায়গা থেকেও যদি আমাদের এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গা হয়ে যায় অলরেডি, যে সাকিব আল হাসানের মতো যারা ছিলেন, যারা সরাসরি শেখ হাসিনার রেজিমকে প্যাট্রন করেছে, সহযোগিতা করেছে, অথবা দোসর হয়ে কাজ করেছে, তাদের কোনো জায়গায় বাংলাদেশে হবে না। লেট দ্য ইনস্টিটিউশন, দ্য অর্গানাইজেশন, পলিসি, ল যেগুলো আছে তাদেরকে ডিসাইড করতে দেওয়া উচিত, এবং আলটিমেটলি বাংলাদেশের জনগণকেও ডিসাইড করতে দেওয়া উচিত যে সাকিব আল হাসানদের মতো মানুষরা আবার বাংলাদেশে সেটা নিশ্চয়ই সুযোগ আছে, সেটা নিশ্চয়ই সুযোগ আছে। আমি জেটিও একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, সেখানকার সাংবাদিক মেহেদী হাসান সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি তার এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, কার্যক্রম নিষিদ্ধ। ট্রু, সেটি আছে এখন, কিন্তু বলেছেন এটি যে কোনো সময় উঠিয়ে নেওয়া হতে পারে। এটিরই এক ধরনের সমালোচনা হচ্ছে, কি বলবেন? সমালোচনা মানে ভোটের আগে এই নিয়ে আলোচনা হচ্ছে। না, বিষয়টা হচ্ছে কি, সামনে নির্বাচনের সময় আমি দেখেছি উনি খুব ক্যাজুয়ালি কথাটা বলেছেন। হয়েছে কি, উনি তো প্রধান উপদেষ্টা আমাদের, এবং অবশ্যই অনেক বিজ্ঞজন, এবং আমরা দলীয়ভাবেও খুব সাপোর্ট করার চেষ্টা করেছি ওনাদেরকে, যেন ওনাদের টার্মটা ভালো মতো পার করতে পারেন, যাতে করে বাংলাদেশ আর কোনো ক্রাইসিস তৈরি না হয়। আমি বলছি যে ওনার ক্যাজুয়ালি বলা কথাগুলো অনেক সময় ক্যাজুয়ালিটি তৈরি করতে পারে। প্রধান উপদেষ্টা কথা বলছেন একটি ইন্টারভিউতে, এটাকে আমরা ক্যাজুয়ালি ধরবো ফার্স্ট। আমি সেটাই বলছি। উনি কিন্তু, আপনার মনে আছে কিনা, একটি ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আমরা তো আসলে কেউ শিখে আসি না, আমরা এসে শিখছি, আমার নিজেরও তো কোনো অভিজ্ঞতা নেই, কাজ করতে করতে শিখছি। তো কাজ করতে করতে সব শিখতে গিয়ে যেটা বললাম, যে উনি ক্যাজুয়ালি বলছেন, খুব ক্যাজুয়ালি বলছেন, এটাতে ক্যাজুয়ালিটি তৈরি হচ্ছে বাংলাদেশে। তো এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এগুলো কি জোক? আওয়ামী লীগ কি বাংলাদেশের জোক? তো না। আওয়ামী লীগ বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি মাফিয়াতন্ত্র কায়েম করেছিল বাংলাদেশে, যেই রাজনৈতিক দলটির জন্য 17 বছর ধরে 50 লক্ষের উপরে বিএনপি নেতাকর্মী নামে মামলা হয়েছে, যেই একটি দলের জন্য 750-র উপরে মানুষ গুম খুন হয়েছে, হাজারের উপরে হচ্ছে। 15 বছরের আগেও তো তারা 5 বছর ছিল, সেটা তখনও হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, রক্ষী বাহিনী থেকে শুরু করে, বাকশাল থেকে শুরু করে অনেক হিস্ট্রি তাদের আছে, আরেকটা টার্ম তারা ছিল, এগুলো আছে। এখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা যে ইনস্ট্রুমেন্টটা, যে মেকানিজমটা ইউজ করলাম, সেটা কি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ছিল কিনা? এক্সিকিউটিভ অর্ডার, আচ্ছা ঠিক আছে যাও, তুমি কয়েকদিনের জন্য তুমি কাজ করো না, এটা তো হতে পারে না। তারা তো এতটা ফ্লেক্সিবিলিটি পাওয়ার যোগ্য না। তাদেরকে প্রপার আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দিয়ে, কারণ এত হাজার প্রাণ, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের সন্তান বুকে রক্ত দিয়েছে বিনা কারণে, এবং যেভাবে অর্ডার দেয়া হয়েছে, শেখ হাসিনা যেভাবে দিয়েছে সে অর্ডারগুলো, যেভাবে তাগুলোকে এক্সিকিউট করেছে তার বাহিনীগুলো, এটাকে তো এত হালকাভাবে দেখার কোনো কারণই নেই, স্কোপও নেই। সেই জায়গা থেকে আপনারা কি করলেন, হুট করে মনে হলো কারা রাতের বেলাটা চিল্লাচিল্লি করলো, আপনারা বললেন যে এক্সিকিউটিভ অর্ডার, তাদের কার্যক্রম নিষিদ্ধ করছি। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ না কার্যক্রম নিষিদ্ধ, এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কি বসে আছে? আপনি নিষিদ্ধ কেন করেন? হোয়াট ইজ দ্য পারপাস? যে আপনি আর এদেরকে মাথা চারা দিয়ে উঠতে দেবেন না, আবার কোন ধরনের টাইরান তৈরি হতে দেবেন না। এটা কি তাহলে মানে বর্তমান যে উপদেষ্টা পরিষদ, তাদের টেকনিক্যালি তারা সিদ্ধান্ত নিতে পারেনি, নাকি তাদের আন্তরিকতার অভাব আছে? আপনি মানে কোনটা নিয়ে প্রশ্ন তুলছেন? দুটোই প্রশ্ন তুলবে। এই কারণে বর্তমান সরকার 100% প্রুফ করে দিয়েছে একটা জিনিস, যে আপনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েও যদি সরকার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হন, দ্যাট ইজ নট দ্য অনলি ওয়ান কম্পোনেন্ট যেটা দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ক্যাপাসিটি, আপনার সেই লজিস্টিক্স থাকতে হবে, আপনার সেই ইন্টেলিজেন্স থাকতে হবে, আপনার সেই এক্সপার্টাইজ থাকতে হবে। কারণ বর্তমানে যে সরকার বাংলাদেশে আছে, নিশ্চিতভাবে বলা যায় যে এত জনসমর্থন নিয়ে কোনো সরকার বাংলাদেশে কখনো আবির্ভাব ঘটে নাই। তাহলে কি কারণে আপনারা পারলেন না? কি কারণে পারলেন না? আপনার যে আপনার এক্সপার্টাইজের অভাব আছে, আপনার লজিস্টিক্সের অভাব আছে, আপনি ইউ ক্যানট কন্ট্রোল, আপনি কোনো কিছুই কন্ট্রোল করতে পারেননি। আপনি এমন কাজে হাত দিয়েছেন, আপনি কি করলেন, মানে কথা বলতে গিয়েও কিন্তু আমাদের কন্ট্রোললেস হয়ে গেছি। শুরুতেই শুরু করলো কি, বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে না পারলে আর কেউ ইলিশ মাছ খেতে পারবে না, আগে বাংলাদেশের মানুষ খাবে। গত মাসে আমি সেম ভদ্রমহিলার মুখে কথা শুনেছি যে বাধ্য ইলিশ মাছ পাঠাতে হচ্ছে। আচ্ছা, তারপরে কি, আমরা সম্পত্তির হিসাব দেব সবাই মিলে,
কয়জনের সম্পত্তি হিসেবে আমরা পেয়েছি? সো হয়েছে কি, আমরা একেবারে সাধু হয়ে যেতে চেয়েছিলাম। একেবারে সাধু হয়ে যাওয়া যাবে না। দিস ইজ নট দ্য রিয়েলিটি। বাস্তব সেটা বলে না। আমাদেরকে সবার আগে পরিবর্তনটা আমাদের মনোজগতে আনতে হবে। সেটা কি? যে আমাদের এই দেশটা ভঙ্গুর হয়ে গেছে। এই ভঙ্গুর দেশটাকে দাঁড় করানোর জন্য আমাদের প্রত্যেকের অনেস্টিটা জরুরি। আমাদের প্রত্যেকের ব্যাকবোন থাকতে হবে। সততার সাথে সাথে আমাদের একটা ব্যাকবোন থাকতে হবে, ধন্যবাদ। যেটা নিয়ে আমরা দাঁড় আমি করতে পারবো। আমি পরের প্রশ্নে যাব। তবে এটা নিয়ে আরেকটা তথ্য আছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা নিয়ে যে বক্তব্য এসেছে, আপনি যেটা বলছিলেন যে উনি আসলে তো অনেক ক্যাজুয়ালি কথা বলেন, সেটিই বলেছেন। এর ব্যাখ্যা নিয়ে ফ্যাক্ট চেক বলছে আবার যে উনি এই কথাটি বলেননি। আসলে আমরা জানি না সোশ্যাল মিডিয়াতে এই হয়েছে কি, বিষয়গুলো নিয়ে। যে ভিডিওটা এসছে জি, বা যেটা নিয়ে আমরা পত্র-পত্রিকায় দেখছি, যেমন ইত্তেফাকেও নিউজটা কিন্তু করেছে, আমি দেখেছি এটা। মানে সরকারি প্রতিষ্ঠানে পিআইবির পক্ষ করে থেকে এভাবে বলা হ্যাঁ, হচ্ছে। করা হচ্ছে। এখন ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত পুরোটা আসে নাই। বাট পত্র-পত্রিকা থেকে আমরা দেখে কিন্তু মন্তব্যগুলো পুরোটা করছি। শুনলে হয়তো ব্যাপারটা পারবো, বোঝা যাবে। আমি পরের প্রশ্নে যাচ্ছি। আগামীকাল সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত পিআর সহ ৫ দফা দাবি, যেটি নিয়ে জামাত সহ ৭ দল এর আগে কর্মসূচি দিয়েছিলেন ৩ দিনের, এবার দিচ্ছেন ১২ দিনের। তাহলে এই কর্মসূচিটার ক্ষেত্রে বিএনপির সঙ্গে মানে মতের অমিল ছিল ঐকমত্য কমিশনে। সেটি হচ্ছে তারা পিআর চান, বিএনপি সে ব্যাপারে না বলেছে। কায়সার কামাল বিএনপি নেতা, তিনি বলেছেন যে জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির নামে নির্বাচনকে প্রলম্বিত বা বানচাল করার চেষ্টা করছে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে বিএনপি এই কর্মসূচিটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে কিনা? এটা তারা তাদের রাজনৈতিক একটা কর্মসূচি। আমার বিএনপিটাকে লিস্ট বদার্ড হিসেবেই দেখছে। এটাতে খুব বেশি কনসেন্ট্রেশন দেওয়ার বা অ্যাটেনশন দেওয়ার কিছু আছে বলে মনে করছি না। হয় কি, মাঠে থাকতে হয়তো নিজস্ব লোকজনদেরকে তো আপনি চাঙ্গা রাখতে হবে। কিন্তু তারা তো বলছেন যে এটি না হলে, মানে পিআর না হলে তারা নির্বাচনে যাবেন না। এটা আমার মনে হয় না তারা এটা একটা এজেন্ট হিসেবে রেখেছেন। এখন মাঠে ওনারা পিআর না হলে নির্বাচনে যাবেন না, কিন্তু ক্যাম্পেইনিং তো সব আসনেই করছেন। আমি গত ১০ দিন আমার এলাকায় নিজে ঘুরে আসলাম। সেখানে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা ঘরে ঘরে জান্নাতের দাওয়াত দেওয়া হচ্ছে। তো পিআর না হলে নির্বাচনে যাবেন না। জান্নাতের দাওয়াত বিষয়টি কিরকম? জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে আর কি। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে তাদের ক্যাম্পেইনিং। তো আমি অবশ্যই বলেছি, ঠিক আছে, ওটা তো মৃত্যুর পরে। তাহলে মৃত্যুর আগে যে কদিন বাংলাদেশে থাকবো, সে তখন এই বাংলাদেশ নিয়ে জামাত কি করবে সেটা একটা ম্যানিফেস্টো অ্যাটলিস্ট বাংলা, শুধু জামাত না, সবগুলো দলের দেওয়া উচিত। এখন পর্যন্ত কারো কোনো কিছু দেখিনি, এক্সেপ্ট বিএনপির ৩১ দফা। জামাত ইসলাম একসময় বিএনপির নির্বাচনী জোটের অংশ ছিল এবং তারা একসাথে আপনারা নির্বাচনও করেছেন। এবারে কি জামাতকে প্রতিদ্বন্দ্বী মনে করেন কিনা? অ্যালায়েন্সটা এটা হচ্ছে আপনার রাজনৈতিক জোট, যেটা এটা পলিটিক্যাল কালচারের একটি পার্ট। সো তখন তারা ছিলেন। এখন যদি ওনারা সবগুলো দল, নিবন্ধিত যতগুলো দল রাজনীতিতে বা নির্বাচনে অংশগ্রহণ করবে, সবগুলোর সাথে আমরা কন্টেস্ট করব, প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে। বিএনপি কি বিভিন্ন আসনের, মানে বাংলাদেশের ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে? না, এখন পর্যন্ত সেরকম কোনো কিছু না। বাট আমাদের সবাইকে যেটা বলা হয়েছে যে যেহেতু অনেকগুলো বছর ধরে বিএনপি বা বাংলাদেশের সাধারণ মানুষ নির্বাচনের বাইরে আছে, প্রত্যেকটা আসন থেকে একাধিক যোগ্য প্রার্থী আছেন। তো আমাদেরকে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে যে যাকেই নমিনেশন দেওয়া হবে আমরা সবাই একসাথে কাজ করবো, এবং আমাদের ক্যাম্পেইনিংটা সেভাবে চলছে যে আসন থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে। আপনি নিজেও নির্বাচনী প্রচারণায় আছেন? আমি আছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি গ্রিন সিগন্যাল পেয়েছেন? এই গ্রিন সিগন্যালটা বলতে আসলে কি বোঝাচ্ছে আমরা ঠিক জানি না। গ্রিন সিগন্যালটা বলতে আমাদেরকে বলা হয়েছে মাঠে গিয়ে কাজ করতে থাকেন, সবাইকে নিয়ে কাজ করতে থাকেন। ইফ ইট ইজ গ্রিন সিগন্যাল, কাজ করা, ধরেন যে আপনার মাঠে যে কাজ করা একটা ব্যাপার হচ্ছে যে মাঠে মানুষের জন্য কাজ করা, আর একটা হচ্ছে যে নির্বাচনের জন্য নির্বাচনের প্রচার প্রচারণার জন্য আমাদের সবাইকে বলা হয়েছে, আমাকেও বলা হয়েছে। আমি সেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছি এবং সকলকে সাথে নিয়ে করতে বলা হয়েছে, আমি সেটাই করছি। আপনি আপনার বাবার সাবেক মন্ত্রী ছিলেন এবং ফজলুর রহমান পটল নাটোর ১ আসনের অনেকবার নির্বাচিত হয়েছেন। আপনি যখন প্রচারণায় যান বা কথা বলেন, তখন আপনি কি এরকম প্রশ্নের মুখোমুখি হন যে পারিবারিক রাজনীতির যে ধারাবাহিকতা, যেটি নিয়ে প্রশ্ন ওঠে বাংলাদেশে অনেক সময়, ২ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই প্রশ্ন উঠেছে এবং তাদের পরিবারকে নিয়ে, সেরকম কোনো প্রশ্নের মুখে আপনি পড়েন কিনা বা পড়েছেন কিনা, বা আপনি কি জবাব দেন? আমি যখন কাউকে পরিচয় দেই এলাকাতে, আমি গিয়ে প্রথম কথাই বলি যে মা বা বাবা, আপনি কি আমাকে চেনেন? আমি আপনাদের পটলের মেয়ে, আমার নাম পুতুল। এই পরিচয় দিয়ে আমি শুরু করি। আর ওখানে যেটা হয়েছে যে আমাদের রাজনীতিতে আসাটা হচ্ছে এলাকার জনগণের চাওয়ার প্রেক্ষিতে আসা হয়েছে। যেমন আব্বা যখন 16 সালে মারা গেলেন, এরপর যে ভ্যাকুয়ামটা ক্রিয়েট হলো, তখন কিন্তু এই ভ্যাকুয়ামটাকে ঠিক করার জন্য কিন্তু আসলে আমরা রাজনীতিতে এসেছি। এবং এইখানে এখন পর্যন্ত যে কেন মানে
বাবার সুনাম, বাবার ফুটস্টেপের সাথে সাথে আমাদেরও কিন্তু দলের প্রতি অনেক কিছু করেছি, আমরা দলের সাথে থেকেছি। যে সময় অনেকে দল করতে চায়নি, সে সময় কিন্তু আমরা দলের কণ্ঠস্বর হয়ে কাজ করেছি। এবং ইটস নট অনলি যে ফজলুর রহমান পটল সাহেবের কন্যা হিসেবেই এই পর্যন্ত কিন্তু আমি এটা এগিয়ে একটা এসেছি। প্রিভিলেজ হয় কিনা মাঠে? অবভিয়াসলি প্রিভিলেজ তো হবে। এটা আপনি যেমন করবেন আপনি সেটা ভুগবেন। এটা তো আছেই, কথাতেই আছে। আমার বাবার যেই সম্মানটা এখন পর্যন্ত মানুষের ভেতরে, আমি মানুষের কাছে গেলে তাদের দৃষ্টিতে, তাদের হৃদয়ে আমার বাবা সম্পর্কে যেই ভালোবাসাটা পাই, সেটা আমার হচ্ছে বেসিক। হুম, এবং এই বেসিকটা আমাকে অনেকখানি এগিয়ে দিয়েছে। এবং আমার সংগ্রামটা দুটো। একটা হচ্ছে যে তার স্ট্যান্ডার্ডটা মেইনটেইন হুম, করা, which is very much tough because হুম, there no one can be like ফজলুর রহমান পটল again, হ্যাঁ? এখন মানুষ যখন বিচার করে, তার কন্যা হিসেবেই কিন্তু বিচার করে। তখন হুম। দেখে যে কেমন করছে। সো ওখানে একটা বড় স্ট্রাগল আমার থাকে যে কখনো যেন কেউ বলতে না পারে যে ফজলুর রহমান পটল সাহেবের মেয়ের নেগেটিভ কোনো কিছু আছে, ১ নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে আমার জনগণকে দেয়ার জন্য কি আছে? আমার বাবা তো দিয়ে গেছেন। তাহলে আমি জনগণকে কি সেগুলো দেব? হচ্ছে আপনার ম্যান্ডেট বা আপনার আমার বক্তব্য, ম্যান্ডেট গুলো প্লাস আপনার আমি গত বক্তব্যগুলো। ৮-১০ বছরে হুম। দলের সাথে যেভাবে যুক্ত আছি, দলের সাথে যেভাবে কাজ করেছি এবং দলের আস্থা যেভাবে আমি অর্জন করেছি, সেই জিনিসগুলো আমি মানুষকে বলার চেষ্টা করি যে সেখান থেকে এবারের যে নির্বাচন সেটি অন্যান্য বারের থেকে আলাদা মনে করেন কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে এবং মব ভায়োলেন্স বেশি গত ১ বছরের যে হিস্ট্রি আছে সেটা আগে কখনো দেখা যায়নি। সেই চাপটা পড়তে পারে কিনা? আরেকটি বিষয় চাইবো, সেটা হচ্ছে নির্বাচনে পর্যবেক্ষক দল হিসেবে যে সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে, সেই তৎপরতা এবং বিদেশি যারা পরামর্শক তাদেরও দেখা যাচ্ছে আনাগোনা। এবং বাংলাদেশের যারা পর্যবেক্ষক বিভিন্ন যে প্রতিষ্ঠান, তারা এগুলোকে বলা হচ্ছে নাম সর্বস্ব, তাদের আসলে কেউ চেনে না, তারা নির্বাচন আসলে ভুঁইফোড়ের মতো সামনে আসে। এগুলো তো আসলে ক্রেডিবিলিটি থাকবে কিনা? আপনার ১ম প্রশ্নটা কি ছিল? ১ম প্রশ্নটা ছিল যে আমাদের এই যে নিরাপত্তার যে বিষয়টা, আচ্ছা, এই নির্বাচন কেন্দ্রিক নির্বাচনটা নির্বাচন অন্যরকম যখন হবে হয় কিনা? তখন। এইবারের নির্বাচনটা হবে বাংলাদেশের হিস্ট্রিতে সবথেকে টাফ একটি নির্বাচন এবং আমাদের প্রিপারেশনটা আমরা সেভাবেই নিচ্ছি। এবং টাফ নির্বাচনটা এই সেন্সে হবে, আমি মনে করি যখন নির্বাচনের হাওয়াটা শুরু হবে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে বাকি যেসব স্টেক হোল্ডার্স গুলো আছে, এগুলো একটা দে উইল ফল হুম, পার্ট, একটা জায়গায় চলে আসবে, লাইনে চলে আসবে। কিন্তু মেইন স্ট্রাগলটা, মেইন চ্যালেঞ্জটা হচ্ছে যে মানুষের ভোটটা নিজের কাছে নিয়ে আসা। শুধুমাত্র প্রতীক দিয়ে এইবার আমার মনে হয় না পার পেয়ে যাওয়া যাবে। মানুষের ইমেজ, কারণ যারা ভোট দিবে ৪ কোটির উপর হচ্ছে আপনার ফ্লোটিং হুম, নতুন ভোটার। তারা কিন্তু আপনার ওই প্রতীক চেনে না। হুম, তারা হুম। কিন্তু মানুষটাকে দেখবে। চ্যালেঞ্জের জায়গাটা পিয়ার হলে সেটাই। তো প্রতীক ছাড়া মানুষেরই দরকার হচ্ছে না। পিয়ার সেটা এখনো অনেক বড় কোয়েশ্চেন মার্কের মধ্যে আছে। তো আমি মনে করি যে তারাও এই বিষয়টা নিয়ে একটা খুব শিগগিরই হয়তো আমরা হুম, একটা ভালো মতো একটা হুম, সমঝোতায় চলে আসবো আশা করছি। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে সামগ্রিকভাবে আমাদের এই নির্বাচনটা যদি সুষ্ঠু হওয়ার জন্য আপনি যত ধরনেরই পর্যবেক্ষক বাইরে থেকে বা দেশ থেকে নিয়ে আসুক না কেন, আমাদের দাবি থাকবে সবগুলোর অথেন্টিসিটি চেক করে যেন আনা হয়। কারণ হচ্ছে আমরা কোনোভাবেই আর এই ১৮, সমালোচনার মুখে। হুম। ২৪, ১৪ এগুলোর মধ্যে ফিরতে চাই না। এটা আমরা কেউই চাই না। কারণ আমরা যেই দশা থেকে অর্থাৎ উঠে তাদের এসেছি, অথেন্টিসিটি আপনারা চেক করতে বলছেন নির্বাচন কমিশনকে। ডেফিনিটলি হুম, যেকোনো পর্যবেক্ষক যেখান থেকে আসুক হুম। কেন, তাদের ক্রেডিবিলিটি, তাদের অথেন্টিসিটি এবং তাদের সেই যোগ্যতাটা আছে কিনা, তাদের সেই পারমিশনটা আছে কিনা। এটা আপনি আগে কে চেক করবে? এটা নির্বাচন কমিশন নাকি সরকার? এটা সম্ভবত নির্বাচন কমিশন হুম, আছে, সরকারেরও এখানে স্টেক থাকে। তারপরে হুম, যারা নির্বাচন পর্যবেক্ষক পাঠান, তাদেরও কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে হুম, যে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে যেন তারা এখানে আসে। তো সেই বিষয়গুলো, এটাও তো একটা পার্ট। হুম, পর্যবেক্ষক অবশ্যই। একটা পার্ট। তো সেগুলোর ক্ষেত্রে আমি চাইবো যে আ এই পর্যবেক্ষকদের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড হুম। করে। আমরা ফলাফলের পরে ২৪ সমালোচনাটা, হ্যাঁ। এ দেখেছি যে কত ধরনের পর্যবেক্ষক এসেছিল এখানে। সেগুলো যেন আর এখানে না হয়। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ জুয়েল ভাই। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল। তার সাথে সমসাময়িক রাজনীতি, আজকের এখনকার বিএনপির অবস্থান এবং তাদের অবস্থান এবং রাজনীতির অন্যান্য নানা বিষয়ে আজকে আলোচনা হয়েছে। রাজনৈতিক নানা বিষয়ের এরকম আলোচনার বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়ে প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য সবগুলো মাধ্যমে। আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।